নমস্কার, আমি প্রদীপ। সহজপাঠ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট 1 নিয়ে। তো আলোচনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাই আর দেরি না করে এক্ষুনি খাতা পেন নিয়ে বসে যাও আর মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট 1 লিখে নাও এবং তোমার বন্ধুদেরও জানিয়ে দাও। তো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের আলোচনা। মডেল অ্যাক্টিভিটি টাস্ক ইতিহাস পার্ট 1 ক্লাস 12। তো প্রথমে কি দেখছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রশ্ন নম্বর 1, 1 নম্বর প্রশ্ন, ইতিহাস লেখার আধুনিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো। অর্থাৎ ইতিহাস লেখার যে বর্তমানে আধুনিক যে সমস্ত দৃষ্টিভঙ্গি আছে সেই দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করতে হবে। তো প্রথমে আমরা কি দেখলাম, ইতিহাস সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নানা তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করেন ঐতিহাসিকরা। দীর্ঘকাল ধরে বিভিন্ন ঐতিহাসিকদের প্রচেষ্টাতে আধুনিক ইতিহাস লিখন পদ্ধতিটি গড়ে উঠেছে। আধুনিক ইতিহাস রচনা করতে গেলে একজন ঐতিহাসিক যে সকল বৈজ্ঞানিক ও সুসংবদ্ধ পদ্ধতিগুলি অনুসরণ করেন তার নিচে আলোচনা করা হলো। প্রথম পয়েন্ট, তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহটা কি না, তথ্যের উপর ভিত্তি করেই ইতিহাস রচিত হয়। তথ্য ছাড়া ইতিহাস রচনা অসম্ভব। যথাযথভাবে ইতিহাস রচনায় উদ্যোগী একজন ঐতিহাসিকের প্রথম কাজ হলো বিভিন্ন তথ্য অনুসন্ধান করে সেগুলিকে সংগ্রহ করা। ঐতিহাসিক যে সময়ের ইতিহাস রচনা করবেন সেই সময়ের প্রয়োজনীয় তথ্যগুলি কেবলমাত্র সংগ্রহ করবেন, নতুবা তথ্যগুলি অন্য সময়ে হলে অপ্রাসঙ্গিক হয়ে পড়বে। সমসাময়িক তথ্যগুলি সংগ্রহ করার পর সেগুলিকে নিয়ে গবেষণা করবেন। দ্বিতীয় পয়েন্ট কি আছে না, তথ্যের শ্রেণীবিভাগ। তাহলে যে সমস্ত তথ্যগুলো সংগ্রহ করলো সেগুলো বিভিন্ন রকমের হতে পারে। তাহলে কি বলছে, ইতিহাসের তথ্য বিভিন্ন ধরনের হতে পারে। যেমন প্রত্নতাত্ত্বিক তথ্য, মৌখিক তথ্য। মৌখিক বলতে পালাগান, প্রবাদ, রূপকথা, কিংবদন্তি ইত্যাদি। ছবি ভিত্তিক তথ্য যেমন মানচিত্র, নকশা ও চিত্রকলা। লিখিত তথ্য যেমন পাণ্ডুলিপি, চুক্তি ও সন্ধির পাণ্ডুলিপি, শাসকের নির্দেশনামা, ছাপা বই ও সংবাদপত্র। যেমন পলাশির যুদ্ধের ইতিহাস লিখতে হলে সেই সময়ের দলিল, সরকারি চিঠি, সরকারি নির্দেশ। যেমন পলাশির যুদ্ধের ইতিহাস লিখতে হলে সেই সময়ের দলিল, সরকারি চিঠি, সরকারি নির্দেশ, মুদ্রা ও সাময়িক গ্রন্থগুলি সংগ্রহ করতে হবে। তবে সেক্ষেত্রে কোন তথ্যের ঐতিহাসিক তথ্য আর কোনগুলি অনৈতিহাসিক তথ্য তা আগে বিচার করা প্রয়োজন। তাহলে তথ্যগুলো শ্রেণীবিভাগে আমরা কী কী দেখতে পেলাম না, বিভিন্ন ধরনের প্রত্নতাত্ত্বিক তথ্য থাকবে, মৌখিক তথ্য থাকবে, ছবিভিত্তিক তথ্য থাকবে, লিখিত তথ্য থাকবে, এই সমস্তগুলো তথ্যগুলো থাকবে। যেমন একটা উদাহরণ দেওয়া হয়েছে এখানে কি না, পলাশির যুদ্ধ সম্পর্কে যদি কোনো তথ্য আমাদের জোগাড় করতে হয় তো সেই সময়কার বিভিন্ন দলিল, সরকারি চিঠি, সরকারি নির্দেশ, এই সমসাময়িক গ্রন্থগুলি সব সংগ্রহ করতে হবে। এবং এইগুলো সংগ্রহ করলেই হবে না, কোন তথ্যগুলি যে ঐতিহাসিক আর কোন তথ্যগুলি অনৈতিহাসিক সেগুলো বিচার করা একান্তভাবে প্রয়োজন। এরপরে আছে তথ্যের শ্রেণী বিভাজন। ঐতিহাসিক তথ্যগুলি সংগ্রহের পর প্রয়োজন অনুসারে শ্রেণী বিভাজন করবেন। যেমন অতি দরকারি, দরকারি নয়, অর্থাৎ 3 রকমভাবে ভাগ করতে হবে। একটা অতি দরকারি তথ্য এবং দরকারি নয় তথ্যের মন। এইভাবে গুরুত্ব অনুযায়ী শ্রেণী বিভাজনের পর ঐতিহাসিক তথ্যগুলি সম্পর্কে যথেষ্ট অনুসন্ধান করে সে বিষয়ে স্বচ্ছ জ্ঞান লাভ করবেন। এরপর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে পরবর্তী পদক্ষেপ স্থির করবেন। পরের পয়েন্টে আসি, তথ্য সম্পর্কে গবেষণা। ঐতিহাসিক তথ্যগুলি সম্পর্কে যথেষ্ট অনুসন্ধান করার পর সেই উৎসগুলি নিয়ে সুসংবদ্ধ পদ্ধতি অনুসরণ করে গবেষণা করবেন। সেই তথ্যগুলি থেকে প্রয়োজনীয় উপাদান পাওয়ার জন্য ঐতিহাসিক তথ্যগুলি নিয়ে গভীর ও নিরপেক্ষ গবেষণা করবেন এবং একনিষ্ঠ গবেষণার জন্য ঐতিহাসিক মানসিকভাবে সেই যুগে ফিরে যাবেন। অতীতের সেই সময়কালটি কোন পটভূমিতে তৈরি হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকগণ
গবেষণা করবেন ও অনুসন্ধানের মাধ্যমে উদ্ঘাটনের চেষ্টা করবেন। এই জন্য তিনি তথ্যটির যুগ, ধর্ম ও সমকালীন আর্থসামাজিক অবস্থা এবং সেই সঙ্গে তথ্যটির নির্মাতার মননশীলতার নিয়ে চিন্তা ভাবনা করবেন। এরপরে পয়েন্ট কি আছে না, কার্যকরণ পদ্ধতি ও প্রশ্নোত্তর। ঐতিহাসিকরা তথ্যগুলি সম্পর্কে গভীর গবেষণার পর ইতিহাস রচনার উপাদানগুলি গ্রহণ করবেন। সেই সময় তিনি অন্যান্য বিষয়ের পাশাপাশি কার্যকারণ সম্পর্ক ও প্রশ্নোত্তর পদ্ধতি প্রয়োগ করবেন। ইতিহাসের প্রতিটি কার্য সংঘটিত হওয়ার পশ্চাতে কোনো একটি নির্দিষ্ট কারণ থাকে। ঐতিহাসিক যে ঘটনাগুলি বিশ্লেষণ করবেন তার কারণটিও গভীরভাবে অনুসন্ধান করবেন। প্রয়োজন হলে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করবেন। তথ্যটিকে উপাদান সংগ্রহের জন্য ঐতিহাসিককে নানা দৃষ্টিকোণ থেকে নানা ধরনের প্রশ্ন করতে হবে। প্রশ্নগুলি থেকে প্রাপ্ত উত্তরগুলি থেকে সঠিক প্রয়োজনীয় উপাদান পাওয়া যাবে। এর পয়েন্ট হচ্ছে, এরপরের কাজ কি, তথ্য সংগ্রহ এবং ইতিহাস রচনা। ঐতিহাসিক তার দীর্ঘ গবেষণালব্ধ উপাদানগুলি সংরক্ষণ করবেন। এই জন্য গবেষণা করবার সময় নোটবুকে যে তথ্য থেকে উপাদানটি সংগ্রহ করেছেন তা লিখে রাখবেন। বিভিন্ন তথ্যের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং গবেষণা থেকে পাওয়া উপাদানগুলি নোটবুকে লিপিবদ্ধ করবেন। এই নোটবুকটি মূলত সূত্ররূপে কাজ করবে। এরপর ঐতিহাসিক নোটবুকের উপাদানগুলি পর্যবেক্ষণ ও পরীক্ষা করে তিনি যথার্থ ও নিরপেক্ষ ইতিহাস রচনার কাজটি সম্পন্ন করবেন। এরপরে কি আছে না, ভৌগোলিক অবস্থান। ইতিহাসে প্রতিটি ঘটনায় একটি স্থান থাকে, মানে প্রত্যেকটা ঘটনার একটা স্থান থাকবে। তাই যথার্থ ইতিহাস রচনা করতে হলে ঘটনাটির পাশাপাশি ভৌগোলিক স্থানের কথা উল্লেখ করতে হবে। কোনো ঘটনার স্থানটি উল্লেখিত না হলে ওই ঘটনাটি ইতিহাস রচনা মূলহীন হয়ে পড়বে। অর্থাৎ কোনো ঘটনা যদি স্থানটা নির্দিষ্ট না থাকে তাহলে বা উল্লেখ করা না থাকে তাহলে ঘটনাটি মূল্যহীন হয়ে পড়বে। ঐতিহাসিক কোনো ঘটনার পাশাপাশি তার সঠিক স্থানটিও উল্লেখ করবেন। আলোচ্য স্থানটির ভৌগোলিক বৈশিষ্ট্য সম্পর্কে তার ধারণা থাকতে হবে। ধারাবাহিকতা ও কালানুক্রম। এরপরে কি আসছে না, ধারাবাহিকতা ও কালানুক্রম অনুসারে ঐতিহাসিককে ইতিহাস রচনা করতে হবে। কালানুক্রম যথার্থ ইতিহাস রচনার একটি অতি গুরুত্বপূর্ণ দিক। এছাড়া ঘটনার ধারাবাহিকতা যাতে সুষ্ঠুভাবে বজায় থাকে সেই দিকে ঐতিহাসিকদের অবশ্যই নজর রাখবেন, না হলে ইতিহাস রচনা মূল্যহীন হয়ে পড়বে। এই জন্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে সঙ্গে সময়টিও উল্লেখ করবেন। মূল্যায়ন। একজন ঐতিহাসিক তথ্য অনুসন্ধান, তথ্য সংগ্রহ, সঠিক কালানুক্রম ও ভৌগোলিক স্থান উল্লেখ করে যথার্থ নিরপেক্ষ ইতিহাস রচনা করবেন। এই ছিল প্রথম প্রশ্ন। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা কি আছে না, ঐতিহাসিক মিউজিয়াম, সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম এবং ভ্রাম্যমাণ মিউজিয়ামের কার্যগত ও বৈশিষ্ট্যগত পার্থক্য উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। তাহলে এই যে ঐতিহাসিক মিউজিয়াম আছে বা সামরিক মিউজিয়াম, বিজ্ঞান মিউজিয়াম ও ভ্রাম্যমাণ মিউজিয়ামের যে কার্যগত এবং বৈশিষ্ট্যগত পার্থক্য সেটা ব্যাখ্যা করতে হবে উদাহরণের মাধ্যমে। তাহলে প্রথমে আমরা বিভিন্ন মিউজিয়ামগুলো দেখব, তারপরে কি দেখব কার্যগত এবং বৈশিষ্ট্যগত পার্থক্য এবং তারপরে উদাহরণ। প্রথম কি দেখছি না, ঐতিহাসিক মিউজিয়াম বা হিস্টোরিক্যাল মিউজিয়াম। ঐতিহাসিক মিউজিয়াম কোন বিশেষ অঞ্চল কিংবা বিশেষ গোষ্ঠী সম্প্রদায়ের নিদর্শন সযত্নে সংরক্ষিত হয় এই ধরনের জাদুঘরে মূলত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি সংরক্ষণের উপর জোর দেওয়া হয়। তাহলে ঐতিহাসিক মিউজিয়ামটা কি না, কোনো বিশেষ অঞ্চলের যে সাম্প্রদায়িক নিদর্শন বা গোষ্ঠীগত নিদর্শন সংরক্ষিত হবে এবং এই প্রত্নতত্ত্বগুলি আবিষ্কারগুলির সংরক্ষণের উপরে এই মিউজিয়ামে জোর দেওয়া হবে। ন্যাশনাল মিউজিয়াম অফ আফ্রিকান আমেরিকান হিস্ট্রি অ্যান্ড কালচার। এরপর আসি সামরিক মিউজিয়াম বা মিলিটারি মিউজিয়াম। এই ধরনের জাদুঘরে বিভিন্ন সমরবিজ্ঞান বিষয়ক নিদর্শন সংরক্ষিত থাকে, মানে বিভিন্ন ধরনের যুদ্ধক্ষেত্রে যে সমস্ত অস্ত্রশস্ত্রগুলো ব্যবহৃত হয় সেগুলো
সংরক্ষিত থাকে। বিভিন্ন যুগে ব্যবহৃত সামরিক অস্ত্রশস্ত্র, তাদের বিবর্তন, যুদ্ধ কৌশল পদ্ধতি, পোশাক, শিরস্ত্র, গুপ্তচর ইত্যাদি বিষয়ক বিভিন্ন নিদর্শন এই জাদুঘরগুলিতে প্রদর্শিত হয়। যুদ্ধ বিষয়ক ছাড়াও জাতীয় লক্ষ্যকে তুলে ধরে। উদাহরণ কি না, ইম্পেরিয়াল ওয়ার মিউজিয়াম। এরপর আসছে কি বিজ্ঞান মিউজিয়াম বা সায়েন্স মিউজিয়াম। এই সায়েন্স মিউজিয়ামটা কি, এই সম্পর্কে আমরা এবার দেখব। এর কার্যগত ও বৈশিষ্ট্যগত পার্থক্য কি না, বিজ্ঞান মিউজিয়াম বিজ্ঞান কেন্দ্রিক জাদুঘরে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন আবিষ্কার, নিদর্শন এবং এই বিষয়ের ওপর বিভিন্ন তথ্য, ব্যাখ্যা, মডেল ইত্যাদি সংরক্ষিত থাকে। মানে বিজ্ঞান ভিত্তিক যে সমস্ত জাদুঘরে কী হয় না, বিজ্ঞান প্রযুক্তি আবিষ্কার, নিদর্শন এবং এই বিষয়ে বিভিন্ন তথ্য, মডেল যেগুলো থাকে সেগুলো এই মিউজিয়ামে সংরক্ষণ থাকে। উদাহরণ কি না, মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। এরপরে আসছি ভ্রাম্যমাণ মিউজিয়াম বা মোবাইল মিউজিয়াম। ভ্রাম্যমাণ মিউজিয়াম কোনো চলমান যানবাহনের মাধ্যমে নানা জায়গায় ঘুরে ঘুরে ঐতিহাসিক নিদর্শনসমূহ পরিদর্শন করা হয়। ফলে প্রত্যন্ত অঞ্চলের মানুষও বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন প্রত্যক্ষ করতে পারে। উদাহরণ কি না, সংস্কৃতি এক্সপ্রেস। এরপরে তৃতীয় প্রশ্নে আসি। তৃতীয় প্রশ্ন কি আছে না, পেশাদারি ইতিহাস ও অপেশাদারি ইতিহাসের তুলনামূলক আলোচনা করা। অর্থাৎ পেশাদারি ইতিহাস এবং অপেশাদারি ইতিহাসের মধ্যে দুটো ইতিহাসের মধ্যে একটা তুলনা করতে হবে। এই তুলনামূলক আলোচনা কিন্তু করতে হবে। এবার পেশাদারি মিউজিয়ামে কি, তাহলে পেশাদারি ইতিহাসে কি আছে না, পেশাদারি ইতিহাস কোনো ঘটনার, কোনো বিষয়ের বা কোনো ব্যক্তির সম্পর্কে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করে ও বিশ্লেষণ করে, এবং এই জন্য পেশাদারি ইতিহাসের প্রধান লক্ষ্য সত্যকে অনুসন্ধান করা। অপেশাদারি ইতিহাসে কোনো ঘটনা, কোনো ব্যক্তি বিষয়ের নিজস্ব সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে তথ্য সংগ্রহ করে এবং বিশ্লেষণ করে। এই জন্য অপেশাদারি ইতিহাসের সত্য অনুসন্ধান অপেক্ষা জাতিগত ও গোষ্ঠীত স্বার্থকে বেশি প্রাধান্য দেওয়া হয়। পেশাদারি ইতিহাস সব সময়ের ধারাবাহিকতা বজায় রেখে কোনো দেশ বা জাতির ইতিহাস যথার্থভাবে রচনা করে, ঘটনার সঙ্গে সঙ্গে সময়টিও উল্লেখ করে। ধারাবাহিকভাবে ব্যাখ্যা করার জন্য ঘটনার সূচনা পর্ব, ঘটনার গতি প্রকৃতি ও ঘটনার পরিণত সময়ের সঙ্গে ধারাবাহিকভাবে ব্যাখ্যা করে। অপরদিকে অপেশাদারি ইতিহাস কী করে না, অপেশাদারি ইতিহাস নিজের জাতি, দেশ বা গোষ্ঠীর গৌরব বা মাহাত্ম্য প্রচারের জন্য ধারাবাহিকভাবে ইতিহাসকে ব্যাখ্যা করে না। পরে কি আছে না, পেশাদারি ইতিহাস প্রতিটি ঘটনার পেছনে কারণগুলো খুঁজে বের করার জন্য বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশ্ন করে প্রকৃত কারণটি জানবার চেষ্টা করে। ঘটনার কারণ অনেক গভীরে লুকিয়ে থাকলেও সত্য উদ্ঘাটনের জন্য তা খুঁজে বের করে। অপরদিকে অপেশাদার ইতিহাস কী করে না, অপেশাদার ইতিহাস ঘটনার যে কোনো পূর্ববর্তী বিষয়কে কারণ হিসেবে তুলে ধরে ব্যক্তিগত অথবা জাতিগত গরিমা প্রকাশ করে, ফলে ঘটনার প্রকৃত স্বরূপ উদ্ঘাটন করা হয় না। এরপরে কি আছে না, পেশাদারি ইতিহাস তার সংরক্ষিত দিকগুলি বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরে, বর্তমান প্রজন্মকে সুপথে পরিচালিত করে, মানুষের মধ্যে জাতীয়তাবাদ ও আন্তর্জাতিকতাবাদের প্রসার ঘটায়, মানুষের মনের সুকুমার বৃত্তিগুলির বিকাশ ঘটায়। অপরদিকে অপেশাদারি ইতিহাস সংকীর্ণ ও অসম্পূর্ণ, ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে লিখিত হয়। তাই ইতিহাস মানুষের মধ্যে সংকীর্ণ জাতীয়তাবাদ বোধের বিকাশ ঘটায়, যুদ্ধের সূচনা করে, আন্তর্জাতিকতা বিকাশের পথে বাধা সৃষ্টি করে। পরের পয়েন্ট কি আছে না, পেশাদারি ইতিহাস ধর্ম নিয়ে আলোচনা করে কিন্তু ধর্মীয় সংকীর্ণতাকে গুরুত্ব দেয় না। ধর্মগুরু বা ধর্মীয় প্রতিষ্ঠানের দুর্নীতি, কুসংস্কার নিয়ে আলোচনা করে, ধর্মীয় সহিষ্ণুতার কথা ও ধর্মনিরপেক্ষতার কথা প্রচার করে। অপরদিকে অপেশাদার ইতিহাস ব্যক্তি ও জাতির স্বার্থে ধর্মকে ব্যবহার করে, অনেক সময় ব্যক্তি, গোষ্ঠী ও জাতিগত স্বার্থে ধর্মগুরুরা ধর্মীয় সংগঠনের ত্রুটি বিচ্যুতি এড়িয়ে যায়। এবার আসি 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নে কি আছে, উপযুক্ত তথ্য ও তথ্যের সহযোগে
নিচে ছকটি পূরণ করো। অর্থাৎ তোমাদের এখানে একটা ছক দেওয়া আছে দেখো, এবং সেই ছকে একদিকে লেখা আছে পৌরাণিক কাহিনী, লোককথা, স্মৃতিকথা এবং কিংবদন্তি, অপরদিকে তোমাদের লেখা আছে বৈশিষ্ট্য, উদাহরণ এবং ইতিহাস নির্মাণের ভূমিকা। অর্থাৎ এই যে পৌরাণিক কাহিনী, লোককথা বা স্মৃতিকথা বা কিংবদন্তি, এইগুলোর বৈশিষ্ট্য লিখতে হবে, উদাহরণ লিখতে হবে এবং ইতিহাস নির্মাণে এদের ভূমিকাটা লিখতে হবে। তো প্রথমে পৌরাণিক কাহিনীটার বৈশিষ্ট্যগুলো আমরা দেখে নেব। পৌরাণিক কাহিনী মূল চরিত্রগুলি অলৌকিক শক্তির অধিকারী দেবদেবীগণ। অর্থাৎ পৌরাণিক কাহিনী যে সমস্ত চরিত্রগুলো আলোচনা করা হয় তারা সমস্ত কিছু অলৌকিক শক্তির দেবদেবীগণ। বিশ্বের জনপ্রিয় পৌরাণিক কাহিনীগুলি মুখে মুখে প্রচারিত হয়, তার মধ্যে বহু কাল্পনিক ঘটনার সংমিশ্রণ ঘটতে দেখা যায়। এবার হবে উদাহরণে মহাকবি কালিদাসের, এখানে দেখো পরেরটুকু লেখা নাই, এখানে মহাকবি কালিদাসের বিভিন্ন লেখনী। এবং দ্বিতীয় উদাহরণ কি হবে, রোমান পুরাণের রোমুলাসের কাহিনী। এবার আসছে ইতিহাস নির্মাণে এদের ভূমিকা। প্রাচীন ইতিহাসের যে সকল ক্ষেত্রে লিখিত উপাদানের অস্তিত্ব নেই, সেই সকল ক্ষেত্রে অনেক সময় গবেষকরা মিথের ওপর নির্ভর করে। তাহলে যেখানে কোনো লিখিত উপাদান নেই, সেই সমস্ত সময় এই মিথ বা পৌরাণিক কাহিনীর উপর কিন্তু গবেষকরা ইতিহাস নির্মাণে অনেক সময় মিথের উপর নির্ভর করে। এরপর আছে লোককথা কি না, লোককথার আয়তন হয় নাতিদীর্ঘ এবং এর আখ্যান বৃত্ত সরল। লোককথার পরিণতি হয় মিলনাত্মক বা ইতিবাচক। অর্থাৎ লোককথাগুলো খুব ছোট ছোট হয় এবং এগুলো খুব সহজ সরল ভাষায় হয়, এবং এই লোককথার যে শেষ পরিণতি বা এন্ডগুলো খুব ভালো হয়, মিলনাত্মক হয় বা ইতিবাচক হয় বা হ্যাপি হয়। উদাহরণ কি আলিবাবা ও 40 চোর এবং সিন্ডারেলা। ইতিহাস নির্মাণে এর ভূমিকা কি? মানুষের সমস্যা, সমাজ, অর্থনীতি, রাজনীতি, সভ্যতার সংকট, এই সবই লোককথার প্রভাব ফেলে। তাই লোককথাগুলি থেকে ইতিহাসের অনেক তথ্য খুঁজে পাওয়া যায়, যদিও কল্পনার মিশ্রণ থাকায় এগুলো থেকে ঐতিহাসিক তথ্য সংগ্রহের কাজে খুব পরিশ্রম সাধ্য। এবার আসছে স্মৃতিকথা। প্রত্যক্ষ অভিজ্ঞতার হলো স্মৃতিকথার প্রধান বৈশিষ্ট্য। স্মৃতিকথাগুলো সাধারণত লেখকের দৃষ্টিকোণ থেকে লিখিত বলে এগুলো সর্বদাই উত্তম পুরুষে লেখা হয়। উদাহরণ কি জীবন স্মৃতি, উদ্বাস্তু। ইতিহাস নির্মাণের ভূমিকা। স্মৃতিকথা ইতিহাসের অন্যতম উপাদান। স্মৃতিকথায় বর্ণিত ঐতিহাসিক তথ্য এর যথার্থ সত্য থাকে। এবার আসছে কিংবদন্তি। বৈশিষ্ট্য কি না, ইতিহাস নির্ভর কাহিনী, পরি বা ভূত প্রেতের কাহিনী, প্রেম বিরহের কাহিনী ইত্যাদির সঙ্গে যুক্ত ব্যক্তিদের ঘটনা কিংবদন্তির বিষয়বস্তু। পরের বৈশিষ্ট্য কি আছে না, কিংবদন্তির নায়ক প্রধানত একজন ঐতিহাসিক ব্যক্তিত্ব, পৌরাণিক কাহিনীর মতো যে কোনো দেবদেবীর নয়। উদাহরণ ভবানী পাঠক, রবিনহুড। ইতিহাস নির্মাণের ভূমিকা কি না, কিংবদন্তিগুলি ঐতিহাসিক যুগের ঘটনা এবং ব্যক্তিদের সম্পর্কে আংশিক ধারণা তুলে ধরতে সাহায্য করে। কল্পনা ও অতিরঞ্জন থাকলেও ঐতিহাসিক অনুসন্ধানে কিংবদন্তির গুরুত্ব একেবারেই অপরিসীম।